আমরা ফোনে ফোনেই করি, আপনার ডেটটা ফিক্সড করি। বিয়ের ডেট? হ্যাঁ। তখনও দেখেন নাই আপনি? না। আপনি পাগল নাকি? একটা মেয়ের সাথে 1 বছর 1.5 বছর প্রেম করতেছেন, লাইকি ইমো শেষ কইরা, তার বন্ধুলা ভাই গার্ডিয়ানরা এসে আপনার বাড়িঘর দেখে গেল, সব করে গেল, আপনি বিয়ের দিন ঠিক করলেন, তাও মেয়ে দেখলেন না? আমি তো দূরে থাকি, আমার ফ্যামিলির কেউ দেখে নাই। ওরে খোদা। আমি কিন্তু প্রথমে জানতাম নিষ্পা নামে। হ্যাঁ। আমাকে বলছে নিষ্পা, আসলে নামটা হচ্ছে সামিরা। জানছি আমাদের রিলেশনের 8-9 মাস পরে। দীর্ঘদিন ধরে আমি গল্প শুনতেছি, বিচ্ছেদের গল্প, ভাঙনের গল্প, দারিদ্রতার গল্প, অসুখের গল্প, সুখের গল্প। আজকে মনে হয় একটা ডিফারেন্ট টাইপের গল্প শুনতে যাচ্ছেন আপনি, বিকজ পরিচয়টা যেভাবেই হোক, সম্পর্কের পরে সুখের সংসারটাই আসল। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হামিম শরীফ। শরীফ সাহেব, আমাকে একদম বিসমিল্লাহ থেকে বলেন, প্রথম দেখা কোথায়, কেমন করে পরিচয়? আমাদের ফার্স্ট পরিচয় হচ্ছে করোনাকালীন সময়, লাইকি অ্যাপসের মাধ্যমে। যদিও আমি লাইকি অ্যাপসটা খুবই অপছন্দ করতাম। তাহলে খুলছিলেন কেন? একদম, আমি এটাই মনে করি। যদি আমি লাইকি টিকটক খুবই পছন্দ করি, তো একদিন বিকাল 3টার দিকে আমি আর আমার কাজিন রাস্তার পাশে বসে হাওয়া খাচ্ছে আর ফেসবুক ইউজ করতেছে দুজনে। তো ওই সময় লাইকির প্রচুর বিজ্ঞাপন আসতো, প্লাস আপনার ভিডিও আসতো ফেসবুকের মধ্যে। পরে ওকে আমি বলতেছি, বিরক্ত হয়ে গেলাম, তো চল না খুলে 2 ভাই। এটা বলে 2 ভাই ডাউনলোড করলাম। ইনস্টল করার পরে ওপেন করলাম, আইডি যাক যেভাবে বলে ওইভাবে ওপেন করলাম, নাম্বার দিয়ে। এরপরে দেখলাম যে ভিডিও, আপনার শর্ট ভিডিও, এগুলা মোটামুটি দেখতেছি। তো একটা জিনিস হচ্ছে কি ভাই, ওই সময় লাইকিতে যারা ঢুকছে তারা সত্যিকারের বিনোদনের জন্য ঢুকছে, আমি যেটা মনে করি। তখন আমি আমার সময়টায় আরও 5 বছর আগে, 4 বছর আগে, এসপি, এমনকি ডিসি, থানার ওসি, এসআই, ভালো মানের ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ডক্টর, এদেরকে আমি দেখছি লাইকিতে। এবং ভালো ভালো মানের ব্যবসায়ীদেরও দেখছি, যারা হয়তো আপনার 100 কোটি টাকার মালিক। মানে করোনাকালীন সময় ওই বিনোদনটা আমি দেখছি। এবং এখন পর্যন্ত আমার অনেকের সঙ্গে পরিচয় আছে, একটা গুড রিলেশন। যদিও আমাদের পরিচয়টা লাইকের মাধ্যমে, বাট খুবই ভালো সম্পর্ক। মানে আপনার মানসিকতা আমার মানসিকতা যদি মিশে যায়, তাহলে সম্পর্কটা যেমন হতে পারে। সঠিক। তো এই 5-6 বছর যাবত তাদের সঙ্গে আমার এখনো খুব ভালো সম্পর্ক, এবং মনে হয় না যে মিসেসের কাছে আসেন কেমনে কি হইলো। তো এরপরে ওনার সঙ্গে আমি লাইকি ওপেন করার পরে 2 মাস পরে একদিন হঠাৎ করে আমি লাইভ করতেছি, কারণ তখন লাইভের পারমিশন ছিল না। 1.5-2 মাস হলে দেখা যাচ্ছে আইডিটা একটু বড় হইলে, গ্রো হইলে লাইভের পারমিশন দিত। তো লাইভ করতাম, লাইভ করতে করতে একটা সময় দেখা যাচ্ছে মোটামুটি একটু জনপ্রিয়তা হয়ে গেছে। কিছু ভালো বন্ধু বান্ধব এরকম যাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে, তারা আসতো, গল্প গুজব করতো। তো সেই হিসাবে উনিও একদিন আসে, উনিও নতুন আইডি ওপেন করছে, ছোট্ট একটা আইডি। একদম আমার স্পষ্ট মনে আছে, উনি 2-3 দিন আসার পরে হঠাৎ করে আমার নজরে আসে। দেখলাম যে একদম ছোট্ট একটা আইডি, কোনো ফটো নাই, কিছু নাই, একদম নিচে পড়ে আছে। মানে যাদের একদম নতুন আইডি সেগুলো নিচে থাকে, তো ওই রকম একদম সবার নিচে আছে, 1 লেভেলের 2 লেভেলের একটা আইডি। তো তখন আবার আপনার ওই বক্সের মতো সিস্টেম ছিল, হ্যাঁ, বক্স দেওয়া যাইতো, সবাই মিলে ওইগুলো যে যেমন পারতো ধরতে পারতো, ক্লিক করে ধরা যেত। তো ওই রকম আমি বক্স দিতাম মাঝে মাঝে, ডায়মন্ড। তো বিভিন্ন মানুষ আসতো ধরার জন্য, উনি ওরকম বসে থেকে টুকটাক ধরার ট্রাই করতো, কিন্তু কখনো পারছে বলে মনে হয় না। এরপরে হঠাৎ করে এইভাবে 3 দিন নোটিস করার পরে আমি ওনাকে বললাম যে, ওনার আইডি নাম ছিল নিষ্পা, বললাম যে মিস নিষ্পা, আমি দেখলাম যে আপনি 2-3 দিন যাবত আছেন, মাঝে মাঝে আসেন, কিন্তু কোনো কথা বলেন না, কোনো SMS বা মেসেজ সবাই কম বেশি বলে, বাট আপনি কোনো কিছু বলেন না, শুধু আসেন, কিছু সময় বসে থাকেন, আবার চলে যান, মন চাইলে আবার আসেন, বসে থাকেন, চলে যান। এরপরও সে কোনো ধরনের কোনো রিপ্লাই দেয় নাই।
হঠাৎ করে একদিন রাত 12টার দিকে ও আমাকে লাইকিতেই একটা মেসেজ দেয় ইনবক্সে যে তোমার ইমো নাম্বারটা দেওয়া যাবে কিনা। তখন আমি একটু অবাক হলাম, যে আমি আবার বললাম যে আপনার ইমো নাম্বারটা দেন, আমি আপনাকে অ্যাড করি। পরে সে জাস্ট একটা কথাই বললো, দিলে দিবেন, না দিলে নাই। এরপরে হচ্ছে আমার কিউরিসিটিটা আরও বাড়ছে, দেখি আচ্ছা দিছি। দেওয়ার পরে উনি আমাকে ইমোতে অ্যাড দেয়, কল দেয়। দেওয়ার পরে ওই যে হচ্ছে ফার্স্ট পরিচয়, কথা বলা। মানে সে মহিলাই আপনাকে কল দিলেন? হ্যাঁ, কারণ তার নাম্বার তো আমাকে দেয় নাই, আমার নাম্বার নিচে, এরও কারণ আছে যাতে আমি তার নাম্বার না পাই। ওকে। তো পরিচয় হলো। সে কল দিলে নাম্বার পাওয়া যায় না, দেখা যায় না? ইমোতে দেখা যায় না? না। তাই? শিওর। ওকে, আমার ইমো নাই, আমি জানি না এটা। তো সে যখন কল দিল, কথা বললাম, বলল যে আমি অমুক, নিষ্পান আমি বলছে, এবং কক্সবাজার থেকে। আর আমার মোটামুটি কিছুদিন যাবত, 3-4 দিন যাবত সে দেখছে বা আমার কথাবার্তা, আমার আচরণ মানুষের সঙ্গে, এটা মোটামুটি তার একটু পজিটিভ মনে হয়েছে। এই জন্য সে নাম্বারটা নিয়েছে। নেওয়ার পরে যাই হোক মোটামুটি ওই যে পরিচয় হলো। এরপরে আমি টুকটাক কথা বললাম। কথা বলার পরে একটা সময় সে বলল, বা আমি বললাম, যাই হোক এখানে একটু 19-20 করি। সে বলল বা আমি বললাম, হতেই পারে। তো তাকে আমার পছন্দ, বা সে আমাকে বলছে যে আমাকে তার পছন্দ। এরপরে সে তার লাইফের টোটাল হিস্টোরি বলবো। তার বাবা নাই, তার বড় কোনো ভাই নাই, অনলি তারা 3টা বোন। তাদের যে সম্পদ বা যা ছিল টোটাল, তাদের রিলেটিভ বা অন্যান্যরা মোটামুটি প্রতারিত করে একদম নিঃস্ব, একদম জিরো। যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনার শ্বশুরবাড়ি বলতে কিছু, আমি বলবো নাই, একদম জিরো, একটা ঘর পর্যন্ত নেই। আমি বেড়াইতে গেলে যাই আমার শেষের বাসায়, ওর বড় বোনের বাসায়। আমার শ্বশুরবাড়ি বলতে ওইটাই। এবং আমি তাদের অনেক রেসপেক্ট করি। বড় বোন হলেও আমি আমার শ্বশুর শাশুড়িকে যেমন রেসপেক্ট করি, বা শ্বশুর তো নাই, থাকলে যেমন করতাম, দুলাভাইকে ওরকমই করি। বাহ, তার মানে দে আর ভেরি গুড ফ্যামিলি। ভেরি ভেরি গুড, এবং খুবই অমায়িক পরিবার, মাশাআল্লাহ। তো পরিচয় এভাবে হওয়ার পরে মোটামুটি টুকটাক কথা হতো, কিন্তু দেখা হয়নি আর কখনো। সেও কখনো বলে নাই যে তুমি আসো, আর আমিও কখনো বলি নাই যে আমি আসি বা আমি যাই। কক্সবাজার তো মানুষ ঘুরতেই যায়, আমি কখনো যাইনি, ওর আগে যাইও নাই। কপালের লিখন। আমি টোটালি কয় মাস চলতেছে এরকম? এইভাবে আপনার যখন 3 মাস, এর মধ্যেও আমাকে ওর নাম্বারটা কিন্তু দেয় নাই। ওকে, তাহলে আপনি ফোন দেন কেমনে? জাস্ট ইমো। ওই ইমেতে ফোন দেওয়া যায়, নম্বর না হলেও? হ্যাঁ, ইমো প্লাস আপনার আমাদের কথা হয়তো মেসেঞ্জারে বেশি, ফেসবুক মেসেঞ্জারে। হ্যাঁ আচ্ছা, ওকে। মেসেঞ্জারে হচ্ছে বেশি কথা হতো। তো ও কখনোই নাম্বার দেয় না। 3 মাস পরে হঠাৎ করে একদিন বিকালবেলা, তখন আমি খুলনায়, যে কোনো কারণে হয়তো খুলনায় গেছি, ভালো মনে নাই, তখন আমার নাম্বার নাই। ইমুতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ চলে গেছে বা ওয়াইফাই নাই, ফোন দেবো কেমনে, নাম্বারটা তো নিতে হবে। ছোট একটা ঝগড়া করছি, নাম্বার দিতে হবে, না দিলে বাদ, না উল্টাপাল্টা খবর আছে। পরে নাম্বার দিবে না, পরে দিছে। তো তার নাম্বার না দেওয়ার যুক্তিটা ছিল এরকম, যদি এইভাবে ম্যাচিং হয় আমাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে, তাহলে কন্টিনিউ হবে, আদারওয়াইজ নো। সে এরকম মন মানসিকতার। তো 3 মাস পরে যখন নাম্বার দিল, তার মানে ঝগড়া করে নিতে হলো নাম্বারটা। এরপরে আপনার আরও 3 মাস চলে গেল, নাম্বার নেওয়ার পরে আরও 3 মাস চলে গেল। এর মধ্যে আবার একদিন হঠাৎ করে একটু ছোট একটা ঝগড়া হয়েছে। তো ঝগড়া হওয়ার পরে ওর নাম্বারটাও বন্ধ করে দিছিল,
তো হঠাৎ করে একদিন ওর নাম্বারে ব্যালেন্স ছিল না, ওদের কাজের মেয়ের যে বুয়া ওর ফোনটা দিয়ে আমাকে একবার কল করছিল। ওটা সেভ করে রাখছেন? ওটা আমি সেভ করে রাখি নাই, কিন্তু আমার লাস্ট নাম্বার 2টা বা 3টা মনে ছিল। আর একটা রবি নাম্বার, হ্যাঁ রবি আর লাস্ট এত। এরপরে ওর নাম্বার তো টোটাল বন্ধ করে রাখছে। পরে আমি ওটা খুঁজতেছি, খুঁজতে 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 যা হোক পাইছি, পেয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে তোমার ছোট ম্যাডামকে দাও। তো যে দিল, বলল কে, বলতেছে যে অমুক জায়গা থেকে ফোন দিছে, ওকে দিল একটা ঝাড়ি। ফোন রিসিভ করছো কেন? পরে ও তো কিছু বলতে পারতেছে না, যা হোক এরপরে আবার সরি টরি বলে মান অভিমান গেল, আসলাম। 6 মাস পরে ওর ফ্যামিলিকে, ওর বড় বোনকে ফার্স্টে জানায় যে এরকম একটা ছেলের সঙ্গে আমার কথা হয় মাঝে মাঝে, তুমিও কথা বলে দেখতে পারো বা এরকম আসার বিষয়। আর আমি আমার ফ্যামিলিতে খুবই ফ্রি ছিলাম একদম, মানে আম্মার সাথে, তবে বাবার সাথে না টোটালি। এখনো যদি আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে যে হামিম আমার খবর আছে, মানে আমি কাঁপাকাঁপি, এটা আসলে ভয় না, আমি মনে করি এটা রেসপেক্ট। সে বাবা হিসেবে আমি এখন আমার বাপের চোখে দেখে তাকাইতে পারি না। আমিও পারি না, টোটালি পারি না। আমি অসম্ভব শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কারণ সেই বড় করছে, মানুষ করছে, জন্ম দিয়েছে, এই জন্য। তো আম্মা, বাবাকে বলা হয় না, আম্মাকে জানানো হয়েছে। আম্মাও মোটামুটি একটু কথা বলছে। ওর হঠাৎ করে একদিন আম্মাই আব্বুকে যে বলে যে এরকম একটা মেয়ের সাথে কথা হয়, তুমি একটু কথা বলো। ওরা যে হোক বাবা কথা বললো। এটা হচ্ছে কত সাল? 2020-এই। ওকে, 2020-এ। তখন আমাদের রিলেশনটার বয়স প্রায় 8-9 মাস। দেখতে যাও কোন মাসে? এরপরে হচ্ছে না, দেখতে যাওয়াটা হচ্ছে 1 বছর পরে। ওই 9 মাস, তো 9 মাসেরও আর 1 বছর পরে? না না, আচ্ছা, টোটাল যখন 1 বছর পূর্ণ মানে হয়, আর 2 বছর, 2 মাস পরে দেখতে যাও, তার 2 মাস পরে। তখন হচ্ছে কিভাবে আপনার ওর ওই যে দুলাভাইকে জানানোর পরে দুলাভাই বলে যে ছেলেটাকে একটু আনো বা আসতে বলো, আমি দেখি, আমার অফিসে আসতে বলো। তো আমি নতুন বাজার এসে নামলাম ঢাকায়। নামার পরে দুলাভাই গাড়ি পাঠায় দেয় ড্রাইভারকে দিয়ে, ওখান থেকে আমাকে রিসিভ করে প্রথমে ওনার বাসায় নেয়, বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক জোনের মধ্যে বাসা। দেন ওনার বাসা থেকে আমি লাঞ্চ শেষ করি, তখন হচ্ছে বাজে 4টা বা 5টা এরকম। ওইখান থেকে পরে ওনার অফিসে চলে যাই, অফিসে নিয়ে যায়, দুলাভাইয়ের সাথে পরিচয় হয়, কথা হয়। এই যে হচ্ছে ফার্স্ট ওদের ফ্যামিলি মেম্বারের কারোর সঙ্গে আমার দেখা। তখনও ওনার সাথে দেখা হয় না। ওকে, ইন্টারেস্টিং। তারপর তখন ও দুলাভাই আমাকে মোটামুটি দেখছে, বা ওনার কাছে মনে হয়েছে যে না, একটা ভালো ছেলে আর একটা ভালো শিক্ষার মধ্য দিয়ে মানুষ হয়েছে, এরকমটা মনে হয়েছে আমার সম্পর্কে ওনার। উনি ওনার ফ্যামিলিকে জানায়, আপাকে জানায় যে না ঠিক আছে, ছেলেটা আমার ভালো লাগছে বা ভালো মনে হয়েছে। ওর দুলাভাই, যে আমাদের যে দুলাভাই, উনি মনে হয় বিশ্বের 195টা থেকে 96টা কান্ট্রিতে গেছে। আর মোটামুটি সব ধরনের মানুষের সঙ্গে চলাফেরা, উঠা বসা, আর এই কারণে উনি মানুষ চেনে সহজে, এক কথায়। তো সেই হিসেবে উনি বলছে যে আমি তো অনেক দেখছি, অনেক মানুষই তো আসছে সামিরা, ওর নামটা হচ্ছে সামিরা, কিন্তু এটা আসলে আমার মিস্টেক করছি। আমি জানছি আমাদের রিলেশনের 8-9 মাস পরে। আমি কিন্তু প্রথমে জানতাম নিষ্পা নামে, আমাকে বলছে নিষ্পা, আসলে নামটা হচ্ছে সামিরা। তো খুব চালাক মহিলা। তো হঠাৎ করে একদিন ওর আপা ওকে ডাকতেছে, ওইটা আবার আমার কানে আসছে। এইভাবে হচ্ছে আমি নামটা জানতে পারছি। মোটামুটি নাম্বারও দেয় নাই, নামও জানি না, উল্টাপাল্টা, ঠিকানাও জানি না, দেখাও এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা, দুলাভাইয়ের সাথে চলে গেলেন, সেদিন কি দেখা হলো না মিসেসের সাথে? না, দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে ঢাকায়, আর তারা ছিল কক্সবাজার। ওরে বাবা, তারপর
এরপরে আমি যে বাসায় বলি যে এরকম এরকম দুলাভাই যথেষ্ট ভালো মানুষ এবং যথেষ্ট Respectable. হ্যাঁ যথেষ্ট ওয়েল ডেভেলপার আর মোটামুটি সব মিলে পারফেক্ট মানুষ হিসাবে। তো বলার পরে আচ্ছা ঠিক আছে তাহলে আসতে বলি। পরে আমরা বললাম আসলে ওনার তো সময় বের করতেও একটু প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে উনি 1 মাস পরে টাইম দিল যে ঠিক আছে আমি আগামী মাসের অমুক দিনে আসবো। আমরা আপা আর দুলাভাই গেল। তখনও ওনার সাথে দেখা নেই? না। এ কি কিছু না দেখে দিকে সব হইতেছে, আজীব কাণ্ড। তো সেই হিসেবে ওনারা যাওয়ার পরে ওনারা মোটামুটি আমাদের বাসায় দেখলো বা ঘুরে ফিরে আসলো। আমাদের বাসার মেইন রোড থেকে হালকা একটু ভিতরে, রাস্তাটা আবার কাঁচা মাটির। তো আমাদের যে বন্ধুলাভাই গেল, আমিরাকে ফোন দিয়ে আমার ওয়াইফকে ফোন দিয়ে বলল যে এরকম জঙ্গলের মধ্যে কিন্তু বাড়ি, আর কাদা মাদা এরকম এই অবস্থা, সন্ধ্যার পরে মনে হবে যে না একটা ভুতুরে পরিবেশ, তুমি কি পারবা এখানে থাকতে? এটা কিন্তু ফুল জঙ্গল। তো সে বলছে যে হ্যাঁ ইনশাল্লাহ তারা যদি থাকতে পারে আমি কেন পারবো না। বাহ। বলছে যে তুমি চিন্তা ভাবনা করে বলো, কারণ এটা আসলে জীবনটা এত সহজ না, তুমি যতটা সহজ মনে করো। তখন সে বলছে যে না ঠিক আছে আমি পারবো। এরপরে উনরা আমাদেরকে যাইতে বলে কক্সবাজার অথবা ঢাকা, বাট আমি বলি যে না আমি আর যাবো না। ভয় পেয়েছে? না না ভয় না, আর আমার ফ্যামিলি থেকেও বলে যে না ঠিক আছে আমরা যাব না, কারণ ফোনে দেখছি, সামিরাকে ফোনে দেখা হয়েছে কিন্তু বাস্তবে না। এরপরে আমরা ফোনেই করি, আপনার ডেটটা ফিক্সড করি। বিয়ের ডেট? হ্যাঁ। তখনও দেখেন নাই আপনি? না। আপনি পাগল নাকি? একটা মেয়ের সাথে 1 বছর 1.5 বছর প্রেম করতেছেন, লাইকি ইমো শেষ কইরা, তার বন্ধুলাভাই গার্ডিয়ানরা এসে আপনার বাড়িঘর দেখে গেল, সব করে গেল, আপনি বিয়ের দিন ঠিক করলেন, তাও মেয়ে দেখলেন না? আমি তো দূরে থাকি, আমার ফ্যামিলির কেউ দেখে নাই। ওরে খোদা। এরপরে এটারে কয় প্রেমে অন্ধ। না আমি কিন্তু এর আগে আরো রিলেশন করছি। আরে রিলেশন এক জিনিস আর বিয়ে তো অন্য জিনিস। এর আগে অনেক রিলেশন, এমনকি আমার ওয়াইফের সঙ্গে যখন আমার রিলেশন হয় তখন সে আমার 17 নম্বর 17 নম্বর প্রেমিকাকে বিয়ে, আমার থামলি নেই। তো এরকম, কিন্তু আমি কখনো কাউকে বলি নাই যে আমি তোমাকে বিয়ে করব। ওকে। আমি সবসময় সবাইকে বলতাম। এই মেয়েকে কেন বললেন বিয়ে করব? না একেও আমি ওইভাবে বলি নাই। তাইলে এই যে বিয়ে ডেট করে ফেললেন কেমনে? আল্লাহ যদি কপালে লিখে রাখে, সৃষ্টিকর্তা যদি আমাদেরকে লিখে রাখে, বিয়ে লেখা এরপরে হবে বিয়ে, কোন তাহলে হবে না। তুমি আমি যতই পাগল হই, সৃষ্টিকর্তা না লিখে রাখলে পসিবল হবে না। আচ্ছা ওই 16টাতে ম্যানেজ করতেন ও অটোমেটিক আস্তে আস্তে কেটে যায়। না ওদেরকে কি বলতেন? বিয়ে করার কথা বলতেন? না 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 কখনোই না। যে ভালোবাসি থাকো। হ্যাঁ আমাকে ফোন দিচ্ছে, কথা বলতেছি, আমাকে ভালো লাগে, তাদের ভালোবাসে, বললাম ঠিক আছে যদি তুমি আমার কপালে থাকো হবে, আদারওয়াইজ নো। বাট কখনো তুমি আমাকে অপরাধী করতে পারবে না, কারণ অ্যাজ এ লাভার হিসেবে, বর্তমান যুগের অ্যাজ এ লাভার হিসেবে একটা মেয়ের কোনো ধরনের ক্ষতি, আমি ওইরকম কোনো কিছু তোমার সাথে আমার দেখাও হয় নাই। সব ফোনে আপনার? হ্যাঁ ফোন দিত, কথা বলতো। হ্যাঁ তার মধ্যে 2-1 বা কাছাকাছি যারা ছিল, হয়তো আমার কলেজে পড়তো, আমার 1 ব্যাচ 2 ব্যাচ জুনিয়র ছিল, এমনকি আমার 4 ব্যাচ 5 ব্যাচ সিনিয়রও ছিল। এটা পাগলামি করতো না? পাগলামি করতো, কিন্তু আমি সবসময় একটু আমার জায়গায় স্ট্রেট থাকতাম। ওই যে হারপিক খাওয়া, স্যাভলন খাওয়া, না 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 এগুলো করেন? এগুলো কিছু কিছু হালকা হালকা মাঝে মাঝে পাগলামি, কিন্তু ওইগুলো আমি কখনো করতাম না, কেয়ার করতাম না, কারণ আমি আমার জায়গায় স্ট্রেট। আমি কারো কোনো ক্ষতি করতাম না। আমি সবসময় বলতাম আল্লাহ যদি কপালে লিখে রাখা হবে। বিয়ে কমপ্লিটলি কপালে লেখা। এনিওয়ে বিয়ের দিন ঠিক হলো কয় তারিখে? 2020 সালের নভেম্বরের 6 তারিখ। ওকে। তখনও আপনি তাকে দেখেন নাই? দেখিনি। এবার আগান বিয়ের দিকে আগান।
তো ভোট যাত্রী নিয়ে তোর আসা যাবে না তো একদম এই কোণা থেকে দুনিয়ার ওই কোণা। হ্যাঁ, আপনার বলতে গেলে গোপালগঞ্জ, হ্যাঁ আমি পড়াশোনা যাবতীয় সবকিছু গোপালগঞ্জ কেন্দ্রিক। ওকে। তো নড়াইলের মধ্যে বাড়িটা হলেও একদম গোপালগঞ্জের মধ্যে বলতে গেলে পড়ছে। তো আমার ঠিক আছে, জি মানে আমার বাড়িটা এরকম, আমার বাড়ি রাজবাড়ী জেলায় একদম লাস্ট মাথায় কুষ্টিয়ার সাথে আর কি। আমিও কনফিউজ থাকি কোনটা বলবো, কোন পরিচয় দেবো। আমি যেমন নড়াইল বলে ম্যাক্সিমাম চলে যাবো ওই সদরে, আমি তো সেটাই। কিন্তু ওইখানে তো আমি আমার জীবনও মানে না যাই না, কারণ কোনোদিন মামলা হামলা এগুলো কোনো কিছু হইও নাই, আমার কোর্ট কাছারি সদরে যাওয়া লাগে নাই। আন্ডারস্টুড। হ্যাঁ আগেন। তো সেই ক্ষেত্রে কয়জন আসবো? আচ্ছা আমরা 11-12 জন আসবো, এইভাবে মানে একটা মাইক্রো দিয়ে, হ্যাঁ একটা নিয়ে আসবো। এবং বিয়েটা হবে কোথাও ওদের ঢাকার বাসায়, যে বাড়িধারা যে বাসা ওইখানেই। তো আমরা 10-11 জন আসলাম। এরা এখনো পর্যন্ত আমাদের দেখা হয় নাই টোটালি। ও বিয়ে আসলে গিয়েও বিয়ে এই যে আপনি মানুষই না। আমি যখন তার জন্য কেনাকাটা সবই হলো, সব হইলো, হ্যাঁ সব হলো, খালি দেখা হইলো না। শাড়িটা সে তার পছন্দ মতো কিনলো এখানে, আমরা যেটা ওটা আসলে পাঠাই দিলাম। আর টুকটাক যে ওর পছন্দ মতো কিনতে চায় এগুলো দিয়ে দিলাম, আর বাদ বাকি আমরাই কেনাকাটা করে নিয়ে আসলাম। দিনটা ছিল শুক্রবার, 6 নভেম্বর 2020। এরপরে বিয়ের আপনার 5 মিনিট আগে, মানে কবুল বলার লেখালেখির 5 মিনিট আগে ওর বড় বোন, আমার যে শেষ বড় বোন, ও এসে বলতেছে সবার সামনে, উনি এসে বলতেছে সবার সামনেই যে ওরা এখনো কেউ কাউকে দেখে নাই। তো মানুষ হাসে নেই এসব কথা শুনে। তো এখনো তো কোনো কিছু হয় নাই, ওরা দুজনকে একটু দেখুক, কারণ এখনো তাদের মধ্যে দেখাই হয়নি, এখন পর্যন্ত এইখানে কোনো কিছু ঘটে যায়নি। সুতরাং তারা দুজনকে দেখুক, কারণ আল্লাহ মাফ করুক যদি কোনো কিছু হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো না করার সুযোগ আছে, কিন্তু এরপরে আর খুবই বিচক্ষণ মহিলা, খুবই বিচক্ষণ মহিলা। তো তখন আমি গেলাম ওনার সাথেই। যাওয়ার পরে আমি দেখলাম এই যে ফার্স্ট লুক, 1 বছর 2-3 মাসের মতো হয়েছে পরিচয়, বা 1.5 বছরের মতো, এই যে হচ্ছে প্রথম দেখা, তাও বিয়ের পোশাকে, তাও ফুল বিয়ের পোশাকে, একদম বউয়ের সাজে। এখন ভাই বর্তমানে বউয়ের সাজে থাকলে তোর কাউকে চেনা যাবে না, দুনিয়ার সব মেয়ের একরকম লাগে, সব একই রকম, কয় পাত্তা লাগায় আল্লাহ মাহবুব জানায়। আমি এবার একদিন এই যে কিছুদিন আগে একজনে একটা আপনার মেকআপের ভিডিও আপলোড করছে, ইন্টারেস্টিং। তো আমি আবার সত্য কথা বলতে ওই দিন আমি গুনতেছি যে কয়টা প্রলেপ পড়ে। তো আমি 13টা না 14টা পর্যন্ত গুনতে পারছি, এরপর আর গুনতে পারিনি। তো ওইটা আমি আবার কমেন্ট করে লিখে দিলাম যে গুনতে মিস্টেক করে ফেললাম। তো এরকম চেনাটা কষ্টকর। বিয়ের সব মেয়েদের একই রকম লাগে। তো যাই হোক, আমি ওকে কোশ্চেন করলাম যে ফোনে দেখছে বা ফোনে কথা হয়েছে, তো বাস্তবে ঠিক আছে কিনা হেঁটে চলে দেখাতে হবে, যে মেয়েরা তো হেঁটে চলে দেখাই তো আগে, তো তুমি আমাকে দেখাও আমি তোমাকে দেখাই। হ্যাঁ, তো হাসছে, বলতেছে কি বলো তুমি এগুলা। বললাম না, এখন পর্যন্ত কিছুই হয় নাই। বলছে যে না, আমি আমার জায়গায় সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, তোমার যদি কিছু বলার থাকে তুমি এখনো বলতে পারো, কোনো প্রবলেম নাই। জীবনে কোনোদিন অভিযোগ করবো না, তোমাকে জীবনে কোনোদিন একটা কল দিব না, এই পর্যন্তই। আসছো সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করে চলে যাবে প্রয়োজনে, কিন্তু কোনো অভিযোগ এরকম কোনো কিছুই থাকবে না। বললাম আচ্ছা ঠিক আছে। বললাম যা, আমি এমন একটা মন মানসিকতার, সবসময় আমি একটা কথা বলতাম, আমি জীবনে যাই করি না কেন, কানা হোক, খোড়া হোক, বোবা হোক, যাই হোক, আমার লাইফে যে মেয়েটা আসবে সেই সব। আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। এটা হচ্ছে আমার মন মানসিকতা, আমার থিম।
আমি ঠিক আছে যে একটু দুষ্টু প্রকৃতি ছিলাম, দুষ্টু বলতে চঞ্চল টাইপের, কিন্তু সবাই জানে আমি খুবই নরম ভদ্র। আমার মন মানসিকতা যেমন ওই রকম যদি হয় তাহলে তার সঙ্গে আমি মিশি। আমি বাড়িতে যাব, আমার কোনো বন্ধু আমাকে, আমি যদি 1 মাসও থাকি ঘরের মধ্যে শুয়ে থাকি, কেউ আমাকে একটা ডাক দেবে না, কারণ ওই রকম আমার কোনো ফ্রেন্ড নাই। আমি অফিস করি, নতুন বাজারে আমার অফিস। ঘুম থেকে উঠে মন চাইলে নাস্তা করি, না মন চাইলে সরাসরি অফিসে ঢুকি, আবার অফিস থেকে বের হয়ে সোজা বাসায়। আন্ডারস্টুড। বিয়ে করে নিয়ে চলে আসলেন তারে জি, বাসায়, গ্রামে? হ্যাঁ গ্রামে। ওই কাদামাটির ভেতরে? না, তখন শুকনা ছিল। মানে ওই রাস্তায় আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আস্তে আস্তে রাত 12টা বাজছে। অনেক মানুষ, ঘর ভর্তি মানুষ, সবাই আসছে, রিলেটিভ যারা, সবাই তাকে দেখছে, অনেক হ্যাপি সবাই। আর সেও মোটামুটি সবাইকে দেখছে হ্যাপি। তো আমাদের মধ্যে কন্ডিশন ছিল কোনো দেনা পাওনা নেই বিয়ের, কোনো গিফট ফিফট দেনা পাওনা আবি যাবি কিচ্ছু নাই। আই লাইক হার, শি লাইকস মি, এটাই, আর কিছু না। তার কি আছে না আছে এরকম কোনো কিছু না। তবে এরপরও হঠাৎ করে ওদিনে আমি জানতে পারি বিয়ের পরে আসার সময় যে তারা কিছু ফার্নিচার এটা অর্ডার দিয়ে রাখছে, আমাদের পিস পিস আসতেছে, মানে আমাদের পরপর সেগুলো আসতেছে আর কি, ট্র্যাকে করে। এটা এরকম কোনো কিছু আমি জানতামও না, বা আমার ফ্যামিলির কেউ জানতো না, এমন কেউ নিজেও জানতো না। মানে বন্ধুলা ভাই হয়তো হ্যাঁ করে রাখছে না বলে। হ্যাঁ, তো এরকম। তো সেই হিসাবে আপনার আজকে এরপরে হচ্ছে আপনার আমাদের বিয়ে হলো শুক্রবারে, শনিবার গেল, রবিবার যে সোমবারের দিন হচ্ছে আমরা বড় অনুষ্ঠান করলাম বউ ভাতের, কারণ আমরা যেহেতু কোনো বরযাত্রী নিতে পারিনি, সেই ক্ষেত্রে আমরা বড় করে অনুষ্ঠান করলাম বউ ভাতের। মোটামুটি আত্মীয় স্বজন যেখানে ছিল সবাই আসছে, সবাই দেখছে, সবাই খুশি, ভালো লাগছে, পছন্দ হয়েছে। ওর বোন দুলাভাই ওনারাও গেছিল, বোন আর দুলাভাই, ওর আম্মা যায় না, এবং আমাদের বিয়ে তো ওর আম্মা ছিল না, ওর আম্মা ছিল কক্সবাজার, ওর 2টা ভাগ্নে তারাও ছিল কক্সবাজার। তো আজকে হচ্ছে আমার জন্য ফাদার্স ডে, আজ হচ্ছে আমার মেয়ের 1 বছর পূর্ণ হলো। আরে বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হ্যাপি আছি। তারা এত বড় একটা পরিবারের মানুষ গ্রামের মধ্যে গিয়ে সংসার করতেছে, তাহলে তো মিসম্যাচ হওয়ার কথা, অনেক জ্বালা যন্ত্রণা হওয়ার কথা, ঝগড়াঝাটি হওয়ার কথা, না মিশার কথা। না, আমি কিন্তু তাকে এখন পর্যন্ত কোনো কিছু দিতেও পারি নাই, দেইও নাই। সত্য কথা বলতে আমি আমার ওয়াইফকে এখন পর্যন্ত ওই রকম কোনো কিছুই দেই নাই। তার হচ্ছে শুধুমাত্র একটাই কথা, সেটা হচ্ছে যে দেখো তোমার এখন নাই, তুমি আমাকে দিচ্ছ না, কিন্তু সে আমাকে এতটুকু বুঝে বা জানে যে তোমার কিন্তু দেওয়ার মতো সুন্দর একটা মন আছে, তোমার যদি থাকতো তাহলে আর 5 জনে থাকলে যা দিত তার থেকে অনেক বেশি দিতে আমাকে, বাট তোমার ওই এখন ওইরকম ফিনান্সিয়াল অবস্থা হয় নাই বিধায় তুমি আমাকে দিচ্ছ না বা দিতে পারতেছ না। তো এই নিয়ে আমার কোনো আফসোস নাই। অ্যাজ এ মানুষ হিসেবে তাকে যদি আপনি কোশ্চেন করেন নীরব ভাই যে এই পৃথিবীর মধ্যে সব থেকে হ্যাপি মানুষটাকে, সে অ্যান্সার করবে আমি। তাকে যেই কোশ্চেন করুক এইটা, সে বলবে আমি, কারণ সে বলবে যে তার মতো একটা মানুষ আমার লাইফে আছে। আবার আমার দিক থেকে যদি কোশ্চেন করে আমি বলবো আমি। মানসিক সাপোর্টটা সে প্রচুর পরিমাণে দেয়, যতই প্রবলেম আসুক না। আপনাদের সংসারের সুখের গোপন রহস্য কি? নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা। তার শুধুমাত্র টয়লেট ছাড়া যাবতীয় সব জায়গায় আমার মনে হয় এসি আছে, এবং
সে লাইফের প্রথম রিক্সা বা ভ্যানে উঠছে আমাদের বাড়িতে এসে। আপনার প্রাইভেট কারের মধ্যে যা কিছু মনে করেন বাজারও থেকে শুরু করে মিটসুবিশি, এরপর হচ্ছে আপনার অন্যান্য আরও ব্র্যান্ডের সবই আছে, সব কিছুতেই সে চলাফেরা করছে। সে তার বোনের সঙ্গে যখন মার্কেটে যায়, ধরেন 1 থেকে 1 কিলোমিটার হবে, ওইখানেও সে প্রাইভেট কারে নিয়ে যায়। এবং তার মন চাইলে কখনো, আমি নিজে যেটা দেখছি আর কি, আমি যাওয়ার পরে, তো এইরকম একটা ফ্যামিলি থেকে ওর বোন কিন্তু আবার অনেক কষ্ট করছে, বা ওর আম্মা অনেক কষ্ট করছে, কিন্তু ও তো আসলে বাবা পাই নাই, ও তো আসলে এদেরকে পাইছে, মানে এই ফ্যামিলি। দুলাভাইটা তো তার বাবা, হ্যাঁ দুলাভাইটাই বাবার, এবং ওইভাবেই রেসপেক্ট করে। হ্যাঁ ওইরকম তার দুলাভাই যদি বলতো সত্য কথা যে না ছেলে আমার পছন্দ হয় না, সেদিনই আমাকে ব্লক করে দিত উইদাউট এনি নোটিস, এরকম। তো এই মানুষটা ওই রকম ফ্যামিলি থেকে আসার পরও অনেক হ্যাপি, বা নিজেকে ওইভাবে মানা নিচ্ছে। কষ্ট হয় তার, কিন্তু কষ্ট হয়, তার গরমে কষ্ট হয়, তার খাবার দাবারে কষ্ট হয়। এখন সেখানে প্রতি মাসের মধ্যে মনে করেন 30 দিনই মাংস খাইতে পারে সে। চাইলে 30 দিন যদি বলে যে আমি গরুর মাংস খাবো, আমি মুরগি খাবো, আমি এটা খাবো ওটা খাবো, সবই পারে। এটা একটা গ্রামের একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এটা আসলে পসিবল, মুশকিল, আমাদের মতো ফ্যামিলি মুশকিল, সঠিক। এটা খুবই, আমাদের ফ্যামিলিতে সাধারণত আপনার 1টা থেকে সর্বোচ্চ 2টা তরকারি হবে, রাইট। 5টা আমরা করতে পারবো না, 10টা করতে পারবো না। আর তাদের ফ্যামিলিতে আপনার কয়টা রান্না করতে সেটা কোনো ব্যাপার না, হিসাব নেই। হ্যাঁ যার যেটা মন চাচ্ছে, এমনকি আমি নিজে এটাও দেখছি যে তারা যার যেটা অর্ডার মন চাচ্ছে অর্ডার করতেছে, সেটা সেদিন রান্না হচ্ছে। তাতে যদি 5-6 আইটেমে হয়ে যায়, হোক, কোনো সমস্যা নেই। তো এনিওয়ে ব্রাদার, এই যে চমৎকার একটা পরিণয়ের গল্প শুনলাম, ভালোবাসার গল্প শুনলাম, যারা দেখতেছে তাদের জন্য শিক্ষণীয় যদি কিছু থাকে আপনার লাইফ থেকে আপনি মনে করেন? না, আমার লাইফ থেকে আমি এটাই সব থেকে ফার্স্টে বলবো, সেটা হচ্ছে আপনার পরিচয়টা কিভাবে হয়েছে এটা আপনি কখনোই জাস্টিফাই করবেন না। এখন কিন্তু ফেসবুকের পরিচয় মানুষ প্রতারিত হচ্ছে। আমার মনে হয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বর্তমান যুগে আমাদের রিলেশনশিপটা যেভাবে হয়েছে আর এটার শেষ পরিণতি এখন পর্যন্ত আমরা যেভাবে আছি, এটা আপনি হাতে গোনার 2-1টা পাইলে পাইতে পারেন, অথবা নাও পাইতে পারেন। আমি দেখিনি। তো সম্পর্কটা হচ্ছে তখনই ভালো হবে যখন আপনার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, স্যাক্রিফাইস থাকবে, বিশ্বাসটা থাকবে। আপনি বিশ্বাস করেন ও আমাকে যদি কোনো আপত্তিকর অবস্থায় বা এরকম কিছু দেখে সিচুয়েশন, ও যদি বলে যে আমি এটা কি, আমি যদি বলি যে না এটা এই নাই, তুমি এটা দেখছো ঠিক আছে, তবে আসলে বিষয়টা এমন না এমন, 2 অ্যাঙ্গেল থেকে 2 রকম লাগে, এটা নিয়ম। তুমি যদি পজিটিভ থিঙ্ক করো পজিটিভ, নেগেটিভ চিন্তা করো নেগেটিভ, তখন আমি যেটা বলবো ওটাই রাইট, এবং ও ওটাই বিলিভ করবে। আপনি যত কিছু যাই বলেন না কেন, আর কাজ হবে না। মাশাআল্লাহ। এবং রাত 8টা বাজে, আমি যদি বলি যে এখন সকাল 8টা বাজে, ও স্পষ্ট বলবে যে তুমি যখন বলছো হলেও হতে পারে, এরকম। তো সম্পর্কটা এই জন্যই ভালো আছে, বা আমরা হ্যাপি আছি। আমাদের কিন্তু টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নেই, একদম জিরো বলতে গেলে। তো তারপরও অনেক ভালো আছে, অনেক কাপলদের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, এই জন্য যে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। তো এইখানে অনেকেই রিলেশন করে আমি জানি, এবং করবে, এটা স্বাভাবিক, ছেলে মেয়ে এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের পরিচয়টা যেভাবেই হোক, স্কুল কলেজের মাধ্যমে হোক, বা হাঁটতে চলতে হোক, একসঙ্গে চাকরির সুবাদে হোক, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে বোঝাপড়াটা কেমন, এবং আপনাদের চাওয়া পাওয়াগুলো কেমন। যদি দেখেন যে সেম চাওয়া পাওয়া ভালো, আর এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি বেটার করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক হ্যাপি হতে পারবেন ইনশাআল্লাহ। হামিম ভাই, থ্যাংক ইউ সো মাচ।
আল্লাহ ভালো করুক, আপনাদের সুখের সংসার দীর্ঘ হোক। দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।